পর্ব ৩৭। শ্রাবণ মাসের গোড়াতে শওকত সাহেবের শরীর খুব খারাপ করল। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কাজের মেয়েটিও নেই, খুব ঝামেলা। মোনা অফিসে চলে গেলে সামান্য এক গ্লাস পানিও নিজে গড়িয়ে খেতে হয়, তাতেও কষ্ট হয়। এক সন্ধ্যায় তার অসুখ বেশ বাড়ল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই সঙ্গে গা কাঁপিয়ে জ্বর। বাইরে ঘোর বর্ষা, বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। সন্ধ্যা থেকেই ইলেকট্রিসিটি নেই। মোনা হারিকেন জ্বালিয়ে মামার ঘরে নিয়ে গেল। তিনি বললেন, কেমন যেন ভয় ভয় লাগছে, তুই এখানে খানিকক্ষণ বসে থাক। মোনা বসল। শওকত সাহেব এলোমেলোভাবে দু একটা কথা টথা বলতে চেষ্টা করলেন, সবই বকুলকে নিয়ে। কত মাসে বকুল এসেছিল, খবর না দিয়ে আসা। জহিরের মামাতো ভাইয়ের বিয়ে নারায়ণগঞ্জে, সেখানে যাবার পথে ঘণ্টা তিনেকের জন্য এ বাড়িতে থাকা। মোনা সে সময়টা বাসায় ছিল না। শওকত সাহেব বকুলের গল্প ৫০ বার করেছেন। প্রতিবারই নতুন নতুন তথ্য যোগ হয়েছে। মোনার কেমন সন্দেহ হয়, বেশিরভাগই বোধহয় বানানো। আজও সেই গল্পই শুরু হলো। মেয়েটা সুন্দর হয়েছে খুব, বুঝলি মা, খুব সুন্দর। সুন্দর হবারই তো কথা, বিয়ের পর মেয়েরা সুন্দরী হয়, এটাই নিয়ম। সবাই হয় না, যারা সুখী হয় তারাই হয়। মেয়েটা সুখী হয়েছে, আর হবে না কেন বল? ছেলেটা তো ভালো, ভালো না? হ্যাঁ ভালো। ইসেই পা ছুঁয়ে সালাম করল। কি যে তুমি বলো মামা, তোমার জামাই আর তোমাকে পা ছুঁয়ে সালাম করবে না? না মানে সবাই তো করে না, আজকালকার ছেলে। জহির বিদেশ যাচ্ছে বুঝলি। কবে যাচ্ছে? এখনো ঠিক হয়নি, চেষ্টা চলছে। তার এক চাচা থাকেন ইংল্যান্ডে, তিনিই ব্যবস্থা করছেন। ভালো। একবার গেলে বকুলকেও নিয়ে যাবে, তাই না? নেওয়াই তো উচিত। দেশ বিদেশ দেখা হবে মেয়েটার, ভাগ্যের ব্যাপার, তাই না? তা তো বটেই। আচ্ছা মামা, আমার কথা বকুল কিছু জানতে চায়নি, তাই না? শওকত সাহেব থতমত খেয়ে গেলেন। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, জানতে চাইবে না কেন? চেয়েছে, অনেক কথা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? তিনি সেসব কিছু বলতে পারলেন না। মোনা মৃদু হাসল। বকুল কিছুই জানতে চায়নি, কিন্তু কেন চাইবে না? মামা, তুমি শুয়ে থাকো, আমি খাবার তৈরি করি। রুটি খাবে তো? হ্যাঁ, আর একটু বস, ঝড় কমুক। ঝড় কোথায় দেখলে তুমি? বাতাস দিচ্ছে। তুমি শুয়ে থাকো, কয়েকটা রুটি বানিয়ে চলে আসবো। বেশিক্ষণ লাগবে না। তুমি খানিকক্ষণ থাকতে পারবে অন্ধকারে? হারিকেনটা নিয়ে যাই। রুটি বানাতে মোনার অনেকক্ষণ লাগলো। চুলায় কি একটা হয়েছে, বারবার নিভে যাচ্ছে। রান্নাঘরের জানালার কবাট একটা ভাঙা, বাতাসের ঝাপটায় হারিকেন নিভে যাচ্ছে। যন্ত্রণার এক শেষ। মোনা রুটি বানিয়ে মামার ঘরে এসে দাঁড়ালো। হালকা গলায় ডাকলো, মামা, ঘুমিয়ে পড়েছ? মামা জবাব দিল না। দ্বিতীয়বার মামাকে ডাকতে গিয়ে তার গলা কেঁপে গেল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে জানে মামা আর কোনো প্রশ্নের জবাব দেবেন না। মোনা খুব সাবধানে হারিকেনটি মেঝেতে নামিয়ে রাখল। সে বুঝতে পারছে না এখন কি করবে। চিৎকার করে কাঁদবে, ছুটে যাবে রাস্তায়, কিন্তু কোনোটাই করতে ইচ্ছে করছে না। সে বারান্দায় বেরিয়ে এলো। বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, তার আলোয় চারদিক ঝলমল করে উঠছে। আবার সব ঢেকে যাচ্ছে অন্ধকারে। বৃষ্টির শব্দ, বাতাসের শব্দ, বজ্রপাতের শব্দ। তবুও কি অসম্ভব নীরবতা চারদিকে। ছোটবেলায় মোনা যখন একলা হয়ে পড়েছিল, তখন তার এই মামা তাকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। ঝড় বৃষ্টির রাতে তার বড় ভয় লাগত। মামা তাকে উঠিয়ে নিয়ে যেতেন নিজের বিছানায়। ফিসফিস করে বলতেন, ভয় কি রে পাগলি, আমাকে শক্ত করে ধরে থাক। মোনা তাকে শক্ত করে ধরে থাকত, তবু ভয় কাটত না। মোনা বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একসময় তার পা ভার হয়ে এলো। সে বাচ্চা মেয়েদের মতো পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। ফিসফিস করে সম্ভবত নিজেকে শোনাবার জন্যই বলল, তোমাকে কতটা ভালোবাসি, এই কথা কি মামা আমি কোনোদিন তোমাকে বলেছি?
পর্ব ৩৮। ৪ মাস হাজতবাসের পর হঠাৎ বিনা নোটিশে বাকের ছাড়া পেয়ে গেল। দুপুরবেলা রুটি আর ডাল খেয়ে সবে বিড়ি ধরিয়েছে। ডিউটির একজন সেপাইকে ডেকে নরম স্বরে বলেছে, ভাইজান, একটা পান এনে দেন, রিকোয়েস্ট, বমি বমি লাগছে। ঠিক তখন ঘটনাটা ঘটল। জমাদার হাজতের দরজা খুলে বলল, ওসি সাহেব ডাকে। বাকেরের খুব ইচ্ছে হলো, বলে, তোমার ওসিকে এখানে আসতে বলো। বলেই ফেলতো, শেষ মুহূর্তে নিজেকে সামলালো। সময় খারাপ, মারধর করবে। রুল দিয়ে আচমকা পেটে এমন গুঁতা মারে যে চোখ অন্ধকার হয়ে যায়। গত শুক্রবারে একজন পেটে গুঁতা খেয়ে রক্ত পেশাব করতে লাগলো। হাসপাতালে নিয়ে যাবার নাম করে বের করে নিয়েছে। হাসপাতালে নিশ্চয়ই নেয়নি, রাস্তায় নিয়ে ফেলে দিয়ে এসেছে। এর নাম পুলিশ। এদের যত কম ঘাটানো যায় ততই ভালো। ওসি সাহেব বাকেরকে দেখে হাই তুললেন, বিকট হাই। বাকের বিনীত ভঙ্গিতে বলল, কি জন্য ডেকেছেন স্যার? বসুন। বাকের চমকে উঠল। এতদিন এই লোক তুমি তুমি করেছে, আজ আপনি বলছে। কেউ কলকাঠি নেড়েছে কিনা কে জানে। তুমি আপনার এই ব্যাপারটা বেশ ভালো, অনেক কিছু বোঝা যায়। বাকের বসল। খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার। বাড়ি যেতে চান? যেতে দিলে যাব। তাহলে কাগজ কলম নিন, মুচলেখা দিতে হবে। লিখুন, রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত থাকিব না, আইন শৃঙ্খলা মানিয়ে চলিব। লিখে সই করুন। এই নিন কলম। বাকের হাসি মুখে বলল, রাষ্ট্র বানান কি স্যার? যা মনে আসে লিখে ফেলেন, বুঝতে পারলেই হলো। আর আসল কথাটা মন দিয়ে শুনুন। এখন থেকে প্রতি মঙ্গলবারে একবার হাজিরা দিতে হবে। পারবেন তো? জি পারব। ওইটাও লিখুন, প্রতি মঙ্গলবার একবার থানায় হাজিরা দিব। থানার নাম লিখুন। ওসি সাহেব আবার একটা বিকট হাই তুললেন। বাকের ওসি সাহেবের পাশে বসে সেকেন্ড অফিসারকে বললেন, স্যার, রাষ্ট্র বানানটা কি হবে, একটু কাইন্ডলি বলবেন? চৈত্র মাসের ঝাঁঝা রোদে বাকের রাজকীয় চালে হাঁটছে। 2 টাকা 25 পয়সা দিয়ে সে একটা ব্যঞ্জন কিনেছে। হাজতে যাবার আগে 1.5 টাকায় পাওয়া যেত। 4 মাসে এতটা দাম বেড়েছে। দেশটার হচ্ছে কি? দেশের চিন্তা তাকে খুব বেশি বিচলিত করল না। তার বড় ভালো লাগছে। চৈত্র মাসের তপ্ত হাওয়াও বড়ই মধুর মনে হচ্ছে। পকেটে 25 টাকার মতো আছে। এখন আর অতি সাবধানে এই টাকা খরচ করতে হবে না। ব্যবস্থা একটা হবেই। মিরপুর রোডে উঠে সে রিকশা নিল। হুট ফেলল না। মাথার উপরের কড়া রোদও ভালো লাগছে। চমৎকার দিন। আকাশ ঘন নীল। দৃষ্টি পিছলে যায়, তবু তাকিয়ে থাকতে ভালো লাগে। বাকের হালকা গলায় রিকশাওয়ালাকে বলল, রিকশা কোন জায়গার? রিকশাওয়ালার সঙ্গে কথা শুরু করার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো ডায়লগ। সব রিকশাওয়ালা এই প্রশ্নের জবাব খুব আগ্রহ করে দেয়। আজকের এই রিকশাওয়ালা জবাব দিল না। বাকের দ্বিতীয়বার বলল, রিকশা কোন জায়গার ভাই? রিকশাওয়ালা তিক্ত গলায় বলল, হেইটা দিয়ে আপনার কি দরকার? অন্য সময় হলে চট করে বাকেরের মাথায় রক্ত উঠে যেত। আজ সেরকম হলো না। বরং রোগা আধবুড়ো রিকশাওয়ালার জন্য সে মমতা বোধ করল। কেমন টপ টপ করে ঘামছে। ন্যায্য ভাড়ার উপরেও বেটাকে 2 টাকা বকশিশ ধরে দিতে হবে। ভাগ্যিস সে রিকশাওয়ালা হয়ে জন্মায়নি। প্যাসেঞ্জার নিয়ে এই দুপুরে রোদে বেরোতে হলে সর্বনাশ হয়ে যেত। বাকের দরাজ গলায় বলল, আস্তে চালাও ভাই, তাড়াহুড়ার কিছু নাই। সিগারেট খাবে? বাকের তার আধ খাওয়া ব্যঞ্জন বাড়িয়ে ধরেছে। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু সিগারেটের জন্য কোনো আগ্রহ দেখালো না। বেটা নবাবের বাচ্চা একটা। চট দিলে হারামজাদা তার বাপের নাম ভুলে যাবে। বাকের অবশ্য চট দিল না। 2 টাকা বকশিসের জায়গায় 1 টাকা বকশিস দিল। বেয়াদবি না করলে 2 টাকাই পেত। হারামজাদার কপালে নেই, কি আর করা যাবে। জলিল মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। জলিল মিয়ার চোখে চশমা, গায়ে ধবধবে পাঞ্জাবি, পেট আরো বড় হয়েছে। সে দোকানের বাইরে গ্যাসের চুলার কাছে বসে আছে। বিশাল কড়াইয়ে তেল গরম হচ্ছে। কারিগর এলেই জিলিপি ভাজা শুরু হবে। গত 1 মাস ধরে তার দোকানে প্রতি বিকালে জিলাপি ভাজা হচ্ছে। সস্তায় ভালো কারিগর পাওয়া গেছে। রোজ আধমনের উপর জিলিপি বিক্রি হয়। অবস্থা দেখে মনে হয় এই ব্যবসাটা তার কপালে লেগে গেছে। একবার যদি নাম ফেটে যায়,
জলিল মিয়ার জিলিপি। তাহলে আর দেখতে হবে না। এইসব ব্যবসা হচ্ছে ভাগ্যের ব্যবসা। একই কারিগর ৩ জায়গায় জিলিপি বানাবে। এক জায়গায় লাগবে, ২ জায়গায় লাগবে না। লেগে গেলেও যন্ত্রণা। কারিগরকে চোখে চোখে রাখতে হবে। কে কখন ভাগিয়ে নিয়ে যায়? এখন বাজছে ৩টা। কারিগর আসছে না। লোক পাঠানো হয়েছে। জলিল মিয়া মনের উদ্বেগ চাপতে পারছে না। এর মধ্যে উপস্থিত হয়েছে বাকের। আবার কোন যন্ত্রণা করবে কে জানে। বাকের দোকানে ঢুকতে ঢুকতে বলল, তারপর কেমন চলছে? জলিল মিয়া শুকনো গলায় হাসল। অতিরিক্ত দরদ ঢেলে জিজ্ঞেস করল, কবে সাড়া পেলেন বাকের ভাই? বাকের এই প্রশ্নের জবাব দিল না। হাজত প্রসঙ্গটা সে ভুলে থাকতে চায়। সে উদাস দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানকার খবর কি জলিল মিয়া? জি ভালো। সিদ্দিক হারামজাদা কেমন আছে? জলিল মিয়া চুপ করে রইল। বাকের উদাস গলায় বলল, হারামজাদাটাকে খুন করবার জন্য এসেছে। বডি ফেলে দেব। টপ করে ফেলে দেব। আমার সাথে হজ্জত? শালা। ইলেকশন করবেন। কমিশনার ইলেকশন। ৬ নং ওয়ার্ড। ৬ নম্বর ওয়ার্ড? আমি পিছন দিয়ে ঢুকিয়ে দেব। ৬ নম্বর ওয়ার্ড। খবিস? একটু আস্তে কথা বলেন বাকের ভাই। আস্তে কথা বলবো কেন? এটা কি মসজিদ নাকি? না মানে লাগানি ভাঙানির লোক আছে তো। আমি ভয় খাওয়ার লোক? জলিল মিয়া বিমর্ষ মুখে তাকাতে লাগলো। সে স্পষ্ট বুঝতে পারছে বড় রকমের ঝামেলা শুরু হতে যাচ্ছে। শুরুটা তার দোকান থেকে না হলেই ভালো হতো। সিদ্দিক সাহেব বর্তমানে পাড়ার মুরব্বী, মানি লোক। উঠতি গুন্ডা প্রায় সবকটাকে হাত করে ফেলেছেন। দু একটা অচেনা মুখ আজকাল তার সঙ্গে দেখা যায়। ওদের চালচলন ভালো না। একজন সেদিন তার স্টলে এসে চা অমলেট খেলো। দাম না দিয়ে চলে যাচ্ছিল। আটকানোর পর দাম দিল ঠিকই, কিন্তু এমন করে হাসলো যে রক্ত ঠান্ডা হয়ে যায়। নির্বিঘ্নে ব্যবসা করার দিন শেষ। জলিল মিয়া একা কদিক সামলাবে? জলিল মিয়া? জি বাকের ভাই। ওই বাড়ির কি খবর? কোন বাড়ির? ওই যে ৩ কন্যার বাড়ি। কিছু জানি না তো। কিছু জানি না মানে? খোঁজ খবর রাখো না? নানান ধান্দায় থাকি। ব্যবসাপাতির অবস্থা খুব খারাপ। কি বলো ব্যবসাপাতির অবস্থা খারাপ? ১০ সের গোস্ত লেগেছে তোমার শরীরে। আধা সের করে তোমার ২ গালেই আছে ১ সের। গোস্ত তো আর আপনা আপনি হয় না। চা দিব বাকের ভাই? ক্লোন চা আছে, স্পেশাল। বাকের জবাব না দিয়ে উঠে পড়ল। পাড়ায় একটা চক্কর দেবে। এর মধ্যে পরিচিত কারো সঙ্গে দেখা হলে তো ভালোই। দেখা না হলেও ভালো। ভালোমতো সাবান দিয়ে একটা গোসল দেয়া দরকার। ইয়াদের বাসায় যাওয়া যেতে পারে। গোসলের পর গরম চা আর একটা বেনসন খেয়ে লম্বা ঘুম। পরিচিতদের মধ্যে দুজনের সঙ্গে দেখা হলো। একজন হচ্ছে মহসিন। বেশ কিছুদিন সে বাকেরের চাকরিতে করে এখন জগন্নাথ কলেজে বিকমে ভর্তি হয়েছে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। বাকেরের সঙ্গে দেখা হলে না চেনার ভান করে। আজ অবশ্য তা করল না। চোখ কপালে তুলে বলল, বাকের ভাই না? হো, আছো কেমন? কবে ছাড়া পেলেন বাকের ভাই? বাকের গম্ভীর গলায় বলল, ছাড়া পাইনি। ছুটি নিয়ে এসেছি। সিদ্দিক হারামজাদাটাকে খুন করার জন্য ছুটি নিলাম। খুন করে আবার গিয়ে ঢুকবো। কি যে বলেন বাকের ভাই? কথাবার্তা পছন্দ হয় না? সত্যি কথা বললাম। আপনার চেহারা খারাপ হয়ে গেছে বাকের ভাই। চেহারা দিয়ে আমি কি করব? আমি তো আর সিনেমায় পাঠ করব না। বাকের তাকে আর কিছু বলার সময় না দিয়ে এগিয়ে গেল। কথা বলতে ইচ্ছা করছে না। পরিচিতদের সঙ্গে দেখা হবার ইচ্ছাটা মরে যাচ্ছে। তবু দ্বিতীয় জনের সঙ্গে দেখা হলো। জোবেদ আলী। এই ৪ মাসে লোকটা যেন আরো বুড়ো হয়ে গেছে। যেভাবে মাথা নিচু করে হাঁটছে, তাতে মনে হয় পিঠে কুচ গজিয়ে যাবে। জোবেদ আলী বাকেরকে না দেখার ভান করে সরে পড়তে চাইছিল। বাকের সে সুযোগ দিল না। এগিয়ে গেল। এই যে ব্রাদার, পালাচ্ছেন নাকি? জোবেদ আলী আমতা আমতা করে বলল, কে? চিনতে পারছেন না? ভালো করে দেখেন। মাথাটা কামিয়ে ফেলেছে।
বাকি সব ঠিকই আছে। আমার কিছু মনে থাকে না। সুন্দরী, সুন্দরী মেয়ে চারপাশে নিয়ে থাকেন। মনে না থাকারই কথা। আমার নাম বাকের। ও আচ্ছা, বাকের সাহেব। চিনতে পারছেন তাহলে? জি, অনেকদিন আপনাকে দেখি নাই। দেখবেন কি করে? আমি হাজতে ছিলাম। আপনাদের দোয়ায় আজ ছাড়া পেয়েছি। জবেদ আলীর চোখ সরু হয়ে গেল। চশমা ঝুলে পড়ল। সে প্রায় ফিসফিস করে বলল, এখন যাই, কাজ আছে। আরে ভাই, এই চৈত্র মাসের দুপুরে কিসের কাজ? দাঁড়ান, একটু গল্পগুজব করি। মেয়ে কি আপনাদের এখনো ৩টাই? না আরো বাড়িয়েছেন? আপনার কথা বুঝলাম না। বিজনেস আরো বড় করেছেন? না আগের মতো ছোটখাটো আছে? আপনি খুব বেতালা কথা বলেন। তাই নাকি? বেতালা কথা বেশি বলা ভালো না। জবেদ আলী হাঁটা শুরু করলো। মাথা নিচু করে চোরের মতো ভঙ্গিতে হাঁটা। একবার শুধু থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। পাকের তাকিয়ে আছে। তার মুখ হাসি হাসি। কিছুক্ষণ আগে যে বিরক্তি তাকে ঘিরেছিল, এখন আর তা নেই। তার বেশ মজা লাগছে। ইয়াদের বাসায় যাবার ব্যাপারে এখন বেশ আগ্রহ বোধ করছে। ইয়াদ বাসায় ছিল না। দরজা খুলল তার বউ। ছোটখাটো একটা মেয়ে, মাত্র গোসল করে এসেছে। চুলে গামছা জড়ানো, গায়ের শাড়িও ভালোমতো পরানি। সে ভেবেছে ইয়াদ। কড়া নাড়া মাত্র দরজা খুলে এমন হকচকিয়ে গেছে। সে ক্ষীণ স্বরে বলল, উনি বাসায় নেই। কোথায় গেছেন? অফিসে। আমার নাম বাকের। আজ হাজত থেকে ছাড়া পেয়েছি। মেয়েটি কিছুই বলল না। সে শাড়ি দিয়ে নিজেকে ভালোমতো ঢাকাতেই ব্যস্ত। ইয়াদ আসবে কখন? সন্ধ্যার পর আসবে। আপনি সন্ধ্যার পর আসুন। মেয়েটি এমনভাবে দরজা বন্ধ করল, যেন সে একজন ভিখিরিকে পয়সা দিয়ে বিদায় করে দিচ্ছে। বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল। মেয়েটা বলতে পারত, আপনি বসুন। বসুন বললেই তো সে খালি বাড়িতে হুট করে ঢুকে যেত না। মেয়েটি তাহলে এরকম করলো কেন? কোথায় যাওয়া যায়? সারা গায়ে প্রচুর ফেনা তুলে ঠান্ডা পানি দিয়ে গোসল করার জন্য মন কেমন করছে। গোসলের পর ১ কাপ গরম চা, একটা 5-5 কিংবা ব্যঞ্জন। বাকের আবার রাস্তায় নামলো। সূর্য হেলে পড়েছে। কিন্তু এখনো তার কি প্রচণ্ড তেজ। রাস্তায় পিচ গলে যাচ্ছে। জুতার সঙ্গে লেগে সমান মোটা হলে একটা কথা ছিল, একটা বেশি উঁচু, অন্যটা কম, যার জন্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বাকের ভাই না? কবে ছাড়া পেয়েছেন? অচেনা একটা ছেলে। দাঁত বের করে ইয়ার্কি দিতে চায় সম্ভবত। কিংবা তাকে দেখে যে কোনো কারণেই হোক মজা পাচ্ছে। আপনাকে অবিকল কুজাকের মতো লাগছে। তাই নাকি? ছেলেটি মাথা ঝাঁকালো। বাকের একবার ভাবল ব্যাপারটা গুরুত্ব দেবে না। চ্যাংড়া ছেলে পুলেও সব কথা ধরতে নেই। তবু শেষ সময় মাথায় কি যেন হলো। বাকের প্রচণ্ড একটা চড় বসিয়ে দিল। ছেলেটি ছিটকে পড়ল রাস্তায়। সেখান থেকে গড়িয়ে গেল আরো কিছু দূর। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কপাল ফেটে গলগল করে রক্ত পড়ছে। বাকের দৃষ্টি ফিরিয়ে নিল। চায়ের পিপাসা হচ্ছে। জলিল মিয়ার স্টলে গিয়ে ১ কাপ চা খেলে হয়। মুখের ভিতরটা তেতো লাগছে। সারা শরীরে ঘামের কটু গন্ধ। আশ্চর্য! কোথাও গিয়ে সে কি শান্তিমতো একটা গোসলও করতে পারবে না? মোনার কাছে গেলে কেমন হয়? ঠিক এই অবস্থায় মোনার সামনে উপস্থিত হবার কোনো মানে হয় না। তাছাড়া মোনাকে এখন নিশ্চয়ই পাওয়াও যাবে না। অফিস করছে। সন্ধ্যার আগে ফিরবে না। অফিস করা মেয়েগুলি আবার অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় ফিরতে চায় না। সাজানো গোছানো দোকান দেখলেই তার সামনে দাঁড়িয়ে পড়ে। ঘণ্টাখানিক চলে যায়। বাকের সন্ধ্যার পর পর মুনাদের বাসার দিকে রওনা হলো। ইতিমধ্যে তার বেশভূষা পাল্টে গেছে। গায়ে ইস্ত্রি করা পাঞ্জাবি ইয়াদ দিয়েছে। নতুন স্যান্ডেল কেনা হয়েছে। পকেটে নতুন রুমাল কেনা। গালে আফটারশেভ দেওয়ায় ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। এটা একটু অস্বস্তিকর। আফটারশেভ না দিলেও হতো। মুনাদের বাসায় বিরাট এক তালা ঝুলছে। বাকের তালা ধরে খানিকক্ষণ ঝাঁকাঝাঁকি করল। অফিস থেকে এখনো ফিরেনি। তা কি করে হয়? ৮টা বাজে। রাত ৮টা পর্যন্ত মোনা বাইরে ঘুরবে নাকি? তালার সাইজ দেখে মনে হয় মোনা বেশ কিছুদিন ধরেই বাইরে। অফিস যাত্রীরা এত বড় তালা লাগায় না।
রাত ৯টার দিকে বাকের আবার গেল। এখনো তালা ঝুলছে। ঘর অন্ধকার। বাড়িওয়ালার কাছ থেকে জানা গেল দিন ১০ আগে মোনা তাকে বলেছে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কবে ফিরবে কিছু বলে যায়নি। বাকের থমথমে গলায় বলল, কোথায় গেল জিজ্ঞেস করলেন না? বাড়িওয়ালা বিরক্ত স্বরে বলল, আমার এত ঠেকা কিসের? কথার ধরনে বাকেরের রাগ উঠে যাচ্ছিল। অনেক কষ্টে সে রাগ থামালো। মনে মনে কয়েকবার বলল, লাসা লাসা। উল্টো করে শালা বললে নাকি রাগ কমে যায়। এই জিনিসটা সে হাজতে শিখে এসেছে। ব্যাপারটা সত্যি না। বাকেরের রাগ কমল না। তবুও সে কয়েকবার বলল, লাসা লাসা। বাড়িওয়ালা মুখের উপর দরজা বন্ধ করে দিল। পর্ব ৩৯। জাহানারা গা ধুয়ে ছাদে গিয়ে বসেছে। কদিন ধরেই অসহ্য গরম। গা ধুয়ে ছাদে বসে থাকলে কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার শরীর ঘামতে থাকে। ইচ্ছে করে বিরাট কোনো দিঘিতে গা ডুবিয়ে বসে থাকতে। পদ্মদিঘি, যার অথই জলে টাটকা পদ্মের গন্ধ। আজ ছাদে বসে থাকতে ভালো লাগছে না। বাতাস একেবারেই নেই। অনেক দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। লোক দেখানো বিদ্যুৎ। বৃষ্টি হবে না। জাহানারা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ছাদে বসে থাকার কোনো অর্থ হয় না। এর চেয়ে বসার ঘরে ফ্যানের নিচে বসে থাকা ভালো। বাতাস খানিকটা লাগবে। বড় আপা। জাহানারা চমকে তাকালো। মীরা উঠে এসেছে। সে তার স্বভাব মতো পা টিপে টিপে এসে কানের কাছে চেঁচিয়েছে, বড় আপা। চমকে দিয়েছি আপা? হুম, খুব খারাপ অভ্যাস মীরা। মানুষকে চমকে দিয়ে তোর লাভটা কি হয়? কেন এরকম করিস? আর করব না। নিচে যাও আপা, তোমার কাছে একজন ভদ্রলোক এসেছেন। আমার কাছে এত রাতে? রাত তো বেশি হয়নি আপা, মোটে ৯টা ২১। ভদ্রলোক আসার সঙ্গে সঙ্গে ঘড়ি দেখলাম। কে এসে? জানি না কে। খুব ভীত ভীত চেহারা। আমাকে আপনি আপনি করে কথা বলল। এটা কি মিস জাহানারার বাসা? উনি কি আছেন? আপনি কি তাকে দয়া করে বলবেন মামুন সাহেব এসেছেন? নিজেকে কি চমৎকার করে সাহেব বলল। আমি আর একটু হলেই হেসে ফেলছিলাম। জাহানারা বিস্মিত হয়ে নিচে নেমে এলো। এত রাতে হুট করে বাসায় উপস্থিত হবার কোনো মানে হয়? তার সঙ্গে এমন কোনো ঘনিষ্ঠতা নিশ্চয়ই নেই। মামুনের মুখে অপ্রস্তুত একটা ভঙ্গি। এত রাতে উপস্থিত হবার কারণে সে নিজেও যে লজ্জিত তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কাজটা যে ভালো হয়নি, চলে যেতে পারলে সে বাঁচে, এই ভাবটা স্পষ্ট। জাহানারার একটু মায়াই লাগলো। আরে আপনি? ও সময় এসে পড়েছি, খুবই লজ্জিত। এত রাত হয়েছে বুঝতে পারিনি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। রাত এমন বেশি কিছু হয়নি। আগেও কয়েকবার ঢাকায় এসেছি। আপনার সঙ্গে দেখা হয়নি। একবার অবশ্য বাসাতেও এসেছিলাম। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। না, মানে আপনাকে বলবার কথাও নয়। আমি রাস্তা থেকে চলে গেছি। কি আশ্চর্য, কেন? সেবারও রাত হয়ে গিয়েছিল। ভাবলাম এত রাতে বিরক্ত করা। আপনার বান্ধবী কেমন আছেন? প্রশ্নটা করে জাহানারা নিজেই খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। হঠাৎ করে বান্ধবীর প্রসঙ্গ নিয়ে আসার কোনোই কারণ নেই। কিংবা কে জানে, হয়তো কারণ আছে। হয়তো তার অবচেতন মনে এই প্রসঙ্গটা আছে। মুনার কথা বলছেন? জি। ওর কোনো খবর পাচ্ছি না। বাসায় তালা। দুদিন গিয়ে ঘুরে এসেছি। কোথায় গেছে তাও কেউ জানে না। অফিসে যান। অফিসে গেলে নিশ্চয়ই খোঁজ পাবেন। অফিসে গিয়েছিলেন? জি না। মামুনের মন একটু খারাপ হলো। অফিসের কথা তার মনে আসেনি। চা খান? জি না, চা খাবো না। আজ উঠি। এসেই উঠবেন কেন? বসুন, গল্প-টল্প করুন। আপত্তি না থাকলে রাতে আমাদের সঙ্গে খান। মামুন কিছু বলল না। জড়সড় হয়ে বসে রইল। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে খাওয়ার ব্যাপারে তার কোনো আপত্তি নেই। অথচ খাবার কথাটা জাহানারা নিতান্তই ভদ্রতা করে বলেছে। ঘরে আয়োজন খুবই সামান্য। দুপুরের তরকারির অবশিষ্ট দিয়ে রাতে চালানোর কথা। জাহানারা একবার ভাবল বলবে, থাক, আপনার খাওয়ার দরকার নেই, মেনু খুব খারাপ।
অন্য একদিন এসে খেয়ে যাবেন। কিন্তু এ জাতীয় কোনো কথা বলাও সম্ভব নয়। একটু আগে খেতে বলে পর মুহূর্তে না বলা যায় না। জাহানারা তাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে গেল। অসহ্য গরমে রান্নাঘরে ঢোকা মানে নরকে প্রবেশ করা। নতুন কিছু তৈরি করাও ঝামেলা। কয়েকটা শুকনো বেগুন ছাড়া কিছুই নেই। মা ভালো থাকলে এই দিয়েই কিছু একটা করে ফেলতেন। মার শরীর দুদিন থেকে খুব খারাপ। হাঁপানির টান উঠেছে। ঘর অন্ধকার করে পড়ে আছে। রান্নাঘরে জাহানারার সামনে মুখ নিচু করে মীরা বসে আছে। সে একটু পর পর ফিক করে হেসে ফেলছে এবং সেই হাসি গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জাহানারা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? মীরা বলল, ওই লোকটা কি আপা? কেউ না, একজন চেনা লোক। নীরা আবার হেসে ফেলল। জাহানারা ঝাঁঝালো গলায় বলল, গ্রামে যখন পোস্টিং হয়েছিল তখন এই ভদ্রলোক অনেক সাহায্য করেছেন। এখানে বেড়াতে এসে আমার সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রতা করে খেতে বলেছি, তাতেই রাজি হয়ে আমাকে বিপদে ফেলেছেন। এর মধ্যে হাসির কি আছে? তুমি কৈফিয়ত দিচ্ছ কেন আপা? কৈফিয়ত দিচ্ছি না। কৈফিয়ত দেবার কি আছে? তুই এখানে বসে না থেকে ভদ্রলোকের সঙ্গে গল্প কর। একা একা বসে আছেন। আমি বরং লায়লা আপাদের বাসা থেকে এক বাটি তরকারি নিয়ে আসি। কিছু আনতে হবে না। মীরা তার আপার কথা শুনল না। পাশের বাসা থেকে তরকারি নিয়ে এলো। সে ভেবেছিল আপা রাগ করবে। রাগ করল না। মুখ দেখে মনে হলো খুশিই হয়েছে। মীরা চলে গেল বসার ঘরে। মামুন হাসি মুখে বলল, এসো খুকি, কি নাম তোমার? মীরা বিরক্ত হলো। লোকটা এখন আবার তুমি করে বলছে। আমার নাম মীরা। দু বোন তোমরা? দু বোন এক ভাই। ভাই গেছে নানার বাড়ি বেড়াতে। কি পড়ো তুমি? ইউনিভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ার। সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। কি সর্বনাশ! আমি ভেবেছিলাম 8-9 বোধহয় পড়ো। আগে টের পেলে খুকি বলতাম না। তোমার আপা কোথায়? রান্নাঘরে। খেতে রাজি হয়ে আপনি আমাদের যা বিপদে ফেলেছেন। ঘরে খাবার কিছু নেই। পাশের বাড়ি থেকে বাটিতে করে তরকারি আনতে হলো। সে কি? অবশ্য ওরাও মাঝে মাঝে নিয়ে যায়। এটা কোনো ব্যাপার না। শোধবোধ হয়ে যাবে। মামুন এই চমৎকার চেহারার ফুটফুটে মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করল। কি সুন্দর মুখে মুখে কথা বলছে। জাহানারা এরকম নয়। কথা সে প্রায় বলেই না। আপনি নাকি আপাকে অনেক সাহায্য-টাহায্য করেছেন? কি সাহায্য করেছেন? আমি তো কোনো সাহায্য করিনি। উল্টো উনি আমাকে সাহায্য করেছেন। ব্যাংকের একটা লোনের ব্যাপারে খুব সাহায্য করেছেন। উনি কিন্তু আপনার কথা আমাকে একবারও বলেননি। আমার কথা কি বলবেন? আমার সম্পর্কে বলার তো কিছু নেই। আমি বরং উনার সম্পর্কে অনেক কিছু বলতে পারি। বলুন শুনি। মামুন হেসে ফেলল। মীরা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। অপরিচয়ের সংকোচ বলে কিছুই তার মধ্যে নেই। মামুনের মনে হলো এই মেয়েটি তার বোনের কিছুই পায়নি। বালিকা ভাব তার মধ্যে প্রবল। কেমন অবলীলায় পা নাচাচ্ছে। মীরা বলল, চুপ করে আছেন কেন? আপার কথা বলুন। তোমার আপা একা একা শ্মশানে ঘুরতে খুব পছন্দ করত। সে কি? হ্যাঁ, গ্রামের লোকজনদের ধারণা তোমার আপার সঙ্গে জিন আছে। কি বলছেন এসব? সত্যি কথাই বলছি। কেউ অদ্ভুত কিছু করলেই গ্রামের লোকজন মনে করে তার সঙ্গে জিন আছে। অদ্ভুত কাণ্ডটা সে করছে না, জিন তাকে দিয়ে করাচ্ছে। আপনি কি কখনো জিন দেখেছেন? না, তবে জিন নামানোর একটা আসরে ছিলাম। ওই গল্পটা বলুন। অনেক লম্বা ব্যাপার। আরেকদিন না হয় বলবো। আপনি আবার কবে আসেন তার কি কোনো ঠিক আছে? আজই বলুন। গল্প শুরু করা গেল না। জাহানারা শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে বসার ঘরে ঢুকল। ক্লান্ত গলায় বলল, খাবার নিয়ে আয় মীরা, রান্না হয়ে গেছে। একটু পরে আনি আপা, উনি একটা জিনের গল্প মাত্র শুরু করেছেন। জাহানারা বিরক্ত গলায় বলল, গল্প আরেকদিন হবে। রাত হয়ে যাচ্ছে না? ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হলে উনি থেকে যাবেন। অসুবিধা কি? ভাইয়ার ঘর তো খালিই আছে। অকারণে বকবক করিস না তো।
মীরা উঠে গেল। মামুন বলল, আপনার বোনটিকে চমৎকার লাগলো। একেবারে বালিকা স্বভাব। ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে, বিশ্বাসই হয় না। ইউনিভার্সিটিতে পড়ে আপনাকে কে বলেছে? ও এইবার মাত্র ক্লাস 10 এ উঠেছে। ওর একটা কথাও বিশ্বাস করবেন না। মামুন হেসে ফেলল। প্রথমবারের মতো জাহানারার মনে হলো এই লোকটার হাসিটা তো বেশ সুন্দর, সহজ হাসি। সব মানুষ সরল ভঙ্গিতে হাসতে পারে না। মনের মধ্যে কুটিলতা তাদের হাসির মধ্যেও অদৃশ্যভাবে ছায়া ফেলে। মামুন বলল, আমি হুট করে আসায় আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করব কেন? বিরক্ত যে হয়েছেন এটা বুঝতে পারছি, তবু যেতে ইচ্ছা করছে না। জাহানারা কি বলবে ভেবে পেল না। মীরা এসে বলল, ভাত দেয়া হয়েছে। জাহানারার মা হাসিনা বিছানায় শুয়ে থাকলেও কোথায় কি হচ্ছে সব বুঝতে পারেন। আজ তার হাঁপানির টান উঠেছে। শ্বাস নেবার কষ্টের সঙ্গে যোগ হয়েছে গরমের কষ্ট। শ্বাস নেবার কষ্টের সঙ্গে যোগ হয়েছে গরমের কষ্ট। সন্ধ্যাবেলায় আধকপালি মাথার যন্ত্রণায় ছটফট করছেন। তবুও এর মধ্যে টের পেলেন অপরিচিত এক যুবকের জন্য এ বাড়িতে রান্নাবান্না হচ্ছে। তিনি বুঝতে পারছেন যুবক জাহানারার পরিচিত। অফিস করা মেয়েদের অনেক পরিচিত পুরুষ থাকে, এটা স্বীকার না করে উপায় নেই। কিন্তু তাই বলে তারা রাতে ভাত খাবার জন্য থেকে যাবে কেন? তারা কি জানে না একজন অবিবাহিতা মেয়ের কাছে রাত বিরাতে যেতে নেই? মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কিছু মনে না করলেও আশেপাশে লোকজন আছে না? কেউ যদি হঠাৎ করে একটা কথা বলে ফেলে তখন? মানুষের মুখেই জয়, আবার মানুষের মুখেই ক্ষয়। মেয়েদের নামে বদনাম বের করতে সময় লাগে না। কেউ একটা কথা বললে 10 জন সেই কথাটা 10 রকম করে 100 জনকে বলবে। হাসিনা বিছানায় উঠে বসে পেট সুইচে বাতি জ্বালালেন। এটা তার সংকেত। বাতি জ্বালানো মানে তিনি চান কেউ আসুক তার ঘরে। অন্ধকার ঘরের অর্থ হচ্ছে তিনি কারোর সঙ্গ কামনা করছেন না। মীরা ঘরে ঢুকল। হাসিনা বললেন, কে এসেছে? মীরা গম্ভীর গলায় বলল, আপার বন্ধু। আপার বন্ধু আবার কে? আছে একজন। এতদিন আপা কাউকে বলেনি বলে আমরা জানতে পারিনি। এখন জানলাম। তুই কি বলছিস? ঠিকই বলছি মা। খুব শিগগিরই এ বাড়িতে বিয়ে লেগে যাবে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। হাসিনা কাতর গলায় বললেন, জাহানারাকে ডেকে আনতো। মীরা মার পাশে বসতে বসতে বলল, এখন ডাকা যাবে না। ওরা দুজন সুখ দুঃখের কথা বলছে। হাসিনা অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। জাহানারার মতো মেয়ে নিজে একটা ছেলেকে পছন্দ করেছে, আলাদা একটা ঘরে বসে গল্পগুজব করছে। এই ব্যাপারটা তার বিশ্বাস হচ্ছে না। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়? ইলেকট্রিসিটি চলে গেলে অবস্থাটা কি হবে? ঢাকা শহরের ইলেকট্রিসিটির কি কোনো ঠিক আছে? হাসিনার প্রায় দম বন্ধ হয়ে আসছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইচ্ছা করছে উঠে বসার ঘরে চলে যান এবং কঠিন গলায় বলেন, এই ছেলে, তুমি কেমন ভদ্রলোক বলো তো? এত রাত পর্যন্ত? হাসিনা আর ভাবতে পারলেন না। ভাবা সম্ভবও নয়। দিনকাল পাল্টে গেছে। কিছু বলতে ইচ্ছা করলেও বলা যায় না। জাহানারা ঘরে ঢুকে শান্ত গলায় বলল, মা, উনি আপনার সঙ্গে দেখা করবেন। হাসিনা তীক্ষ্ণ চোখে তাকালেন। এই ঘরের বাল্ব 40 পাওয়ারের, পরিষ্কার কিছু দেখা যায় না। ওনার নাম মামুন। গ্রামে যখন পোস্টিং ছিল তখন আমাকে অনেক সাহায্য করেছেন। মামুন এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। হাসিনা তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। ছেলেটা লম্বা আছে, এটা একটা ভালো দিক। তবে বয়স বেশি। জাহানারার চেয়ে 7-8 বছরের বড় তো হবেই, আরো বেশিও হতে পারে। গায়ের রং ময়লা। পুরুষ মানুষের গায়ের রং ময়লা হলে যায় আসে না। সভ্য ভদ্র বলেও মনে হচ্ছে। পা ছুঁয়ে সালাম করল। কেউ করে না। নিজের ছেলেমেয়েরাই করে না, তো অন্য মানুষ করবে? ছেলেটিকে তিনি তুমি বলবেন না আপনি বলবেন ভেবে পেলেন না। মামুন বলল, আপনার শরীর কেমন? বাবা, আমি ভালো। তুমি বসো। আমি এখন যাই। অন্য আরেকদিন এসে আপনার খোঁজ নেব। এই ভদ্রতাটুকু হাসিনার ভালো লাগলো। আবার আসবো বলেনি, বলেছে আবার এসে আপনার খোঁজ নেব। ছেলেটা মন্দ হবে না। বিয়ে শাদী অবশ্য পুরোটাই ভাগ্য, কিছুই বলা যায় না। হাসিনা বেশ আগ্রহ নিয়ে বললেন, বসো, একটু বসো। বলেই মনে হলো
এতটা আগ্রহ দেখানো কি ভালো? মোটেই ভালো না। বসতে চাইলেই বসবে, বসতে না চাইলে বসবে না। মামুন বসল না, সঙ্গে সঙ্গেই বিদায় নিল। যাবার আগে আরেকবার পা ছুঁয়ে সালাম করলে হাসিনার ভালো লাগতো, করল না। পুরানো দিনের মতো আদব কায়দা কি আর এখন আছে? নেই। ভালো ভালো জিনিস কিছুই থাকবে না। মামুন ঘর থেকে বেরোবার প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। জানালার কেন যেন বারবার মনে হচ্ছিল আধভেজা হয়ে মামুন এক্ষুনি ফিরে আসবে। লেডিস ছাতা একটা ঘরে আছে, তা দিয়ে দেয়া যাবে, কিংবা থেকেও তো যেতে পারে, অসুবিধা কি? মামুন অবশ্য ফিরল না। পর্ব 40। মোনা জহিরের চিঠি পেয়ে নেত্রকোনায় চলে এসেছে। চিঠিতে সে ভেঙে কিছু বলেনি, অস্পষ্টভাবে কিছু কথাবার্তা লেখা, যা পড়ে মোনা চমকে উঠেছে। 7 দিনের ছুটি নিয়ে রওনা হয়েছে, সঙ্গে আছে বাবু। বাবু কয়েকবার ভয়ে ভয়ে জানতে চেয়েছে চিঠিতে কি লেখা। মোনা বিরক্ত হয়ে বলেছে, কিছু লেখা নেই। লেখা না থাকলে তুমি এত ব্যস্ত হয়ে রওনা হচ্ছ কেন? লেখা নেই বলেই রওনা হচ্ছি। কি হলো বুঝতে পারছি না। বেশিরভাগ মানুষই হলো বোকা, এরা গুছিয়ে একটা চিঠি পর্যন্ত লিখতে পারে না। হয়তো গিয়ে দেখব কিছুই না। জহিরের চিঠিটা ছিল এরকম: শ্রদ্ধেয় আপা, আমার সালাম জানবেন। আশা করি ভালোই আছেন। কয়েকদিন পূর্বে বাবুর এক পত্রে আপনাদের কুশল জানতে পেরে সুখী হয়েছি। এখানকার খবর একমত। বকুলের ব্যাপারে কিঞ্চিত সমস্যা হয়েছে। আচ্ছা আপা, বকুলের কি মানসিক অসুস্থতার কোনো পূর্ব ইতিহাস আছে? আমি ডাক্তার হিসেবে জানতে চাচ্ছি। দয়া করে অন্য কোনোভাবে নিবেন না। মাঝে মাঝে সে অর্থহীন কথাবার্তা বলে। তেমন উদ্বিগ্ন হবার কিছু নাই। সাক্ষাতে সব বলবো। ইতি। তারা নেত্রকোনা পৌঁছালো সন্ধ্যাবেলা। জহিরদের বাড়ি শহরের একটু বাইরে। নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে নেমে রিকশায় 8 ঘন্টার মতো লাগে। বাড়ি দেখে মোনা মুগ্ধ। বিশাল বাড়ি। রাজ্যের গাছপালা বাড়িটা ঘিরে জঙ্গলের মতো করে রেখেছে। পুরানো আমলের খিলান দেওয়া বাড়ি। লোহার ভারী গেট। গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত সুরকি বিছানো পথ। জাফরি কাটা রেলিংয়ে মাধবীলতার ঝাড়। মোনা মুগ্ধ গলায় বলল, চমৎকার। বাবু মাথা ঝাঁকিয়ে বলল, চমৎকার কোথায় আপা? এ তো ভুতুড়ে বাড়ি। বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর এটাকে সত্যি সত্যি ভুতুড়ে বাড়ি বলেই মনে হতে লাগলো। কোনো সাড়া শব্দ নেই। সন্ধ্যা হয়ে গেছে, অথচ কোথাও বাতি জ্বলছে না। 2-3 জায়গা থেকে একসঙ্গে তক্ষক ডাকছে। কামলা ধরনের একজনকে বারান্দায় বসে দড়ি পাকাচ্ছিল। বাইরের মানুষজন দেখেও তার কোনো ভাবান্তর হলো না। দড়ি পাকানোয় মনোযোগ যেন আরো বেড়ে গেল। মুনা বলল, এই যে ভাই, ভেতরে গিয়ে বলুন আমরা এসেছি। লোকটি নিঃশ্বাস ফেলে বলল, বাড়িত কেউ নাই। সে কি? কোথায় গেছে? বিরামপুর, খালার ছোট মাইয়ের বিয়া। আসবে কখন? ঠিক নাই। রাইতের ট্রেনে আসতে পারে, আবার নাও আসতে পারে। বাড়িতে আপনি ছাড়া কেউ নেই? ময়নার মা আছে। আমরা ঢাকা থেকে এসেছি। আমি বকুলের বড় বোন। থাকবো এখানে। কিছু একটা ব্যবস্থা করুন। এখন দড়ি পাকানোটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায় না? আপনি উঠে দাঁড়ান। ময়নার মাকে খবর দিন। লোকটি নিতান্ত অনিচ্ছায় দাঁড়ালো। মোনা উঁচু গলায় বলল, কিরকম কাণ্ড কারখানা কিছু বুঝতে পারছি না। চারদিক অন্ধকার হয়ে গেছে, বাতি জ্বলছে না কেন? ইলেকট্রিক নাই। রাত 10টার পরে ইলেকট্রিক আয়। রাত 10টার পর ইলেকট্রিসিটি দিয়ে কি হবে? হারিকেন জ্বালান। নাকি ঘরে হারিকেনও নাই? আছে। মোনা নিজেই ভেতরে ঢুকে ডাকল, ময়নার মা, ময়নার মা। বাবু মোনার কাণ্ড দেখে খুব মজা পাচ্ছে। আপা কত সহজেই না কর্তৃত্ব নিয়ে নিচ্ছে, যেন সে এই বাড়িরই একজন, অপরিচিত কেউ না। ময়নার মা এসে দাঁড়ানো মাত্র মোনা বলল, গোসলের পানি গরম দাও তো ময়নার মা। ঘরে চা পাতা আছে? ভালো করে চা বানাও, আমরা ঢাকার মেহমান। বকুলরা গিয়েছিল ঠাকরাকোনা। রাত 12টার ট্রেনে বকুল এবং জহির এই দুইজন ফিরেছে। বকুল আগে আগে বাড়ি ঢুকলো। বারান্দার কাছে এসে থমকে দাঁড়ালো। মোনা আপার মতো কে যেন বারান্দার ইজি চেয়ারে বসে আছে।
প্রথম কিছুক্ষণ সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। ভয় পাওয়া গলায় বলল, কে? মোনা বলল, ভূত। কেমন আছিস রে বকুল? আপা তুমি? মোনা হাসল। বকুল বলল, আপা তুমি নাকি? সত্যি তুমি? না, মিথ্যা আমি। বকুল শিশুদের মতো চেঁচিয়ে উঠল, আপা এসেছে, আপা এসেছে, মুনা আপা, মুনা আপা। জহির বারান্দায় উঠে এসে দেখলাম বকুল তার আপাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং কিছুক্ষণ পর পর বলছে, আপা এসেছে, মুনা আপা এসেছে। মুনা বলল, ছাড় তো, দম বন্ধ করে মারবি নাকি? জহির, তুমি তোমার বউকে সামলাও। জহির বিব্রত গলায় বলল, খুব নিশ্চয়ই অসুবিধা হয়েছে, খবর দিয়ে এলে হতো না, স্টেশনে থাকতাম। কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া করেছেন আপা? সবকিছু চমৎকার হয়েছে। একা এসেছেন? না, বাবুকে নিয়ে এসেছে, ও ঘুমিয়ে পড়েছে। বকুলকে দেখে মোনা বড় ধরনের একটা ধাক্কা খেল। কি রোগা হয়েছে, কি অসম্ভব রোগা। চোখ দুটি বিশাল বড় লাগছে, কেমন অন্যরকম ভাবে জল করছে। মোনা তার মাথায় হাত রেখে মৃদু স্বরে বলল, কি হয়েছে তোর? কি আবার হবে, কিছু হয়নি, রোগা হয়েছে, কোনো অসুখ বিসুখ নেই, ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো। এত রোগাই বা হলি কেন? ঘুম হয় না যে, এই জন্য রোগা হয়ে যাচ্ছে। ও মা গো, বাবু কত লম্বা হয়েছে। ও এত লম্বা হচ্ছে কেন আপা? কিছুদিন পর তো তাল গাছ হয়ে যাবে। বলতে বলতে বকুল হাসতে শুরু করলো, প্রথমে মৃদু স্বরে, তারপর বেশ শব্দ করেই হাসতে লাগলো। আঁচল মেঝেতে পড়ে গেল। জহির বিরক্ত মুখে তাকাচ্ছিল। সে গম্ভীর গলায় বলল, হাসি বন্ধ করো তো বকুল। আপা কোথায় ঘুমাবেন, কিছু একটা ব্যবস্থা করো। শুধু শুধু হাসলে তো হবে না। ও মা, তাই তো। বকুল প্রায় ছুটে ভেতরে চলে গেল। পর মুহূর্তেই বেরিয়ে এসে বলল, বাবু, হেসেছে বলে রাগ করিসনি তো? বলেই দেরি করল না, আবার ভেতরে চলে গেল। বাবু অবাক হয়ে তাকালো মোনার দিকে। মোনা বলল, জহির, ওর কি হয়েছে? কিছু হয়নি আপা, ঢং করছে। ঢং করছে মানে? নানান রকমের যন্ত্রণা আপা, এসেছেন যখন সবই শুনবেন। ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার দেখাবো কি, আমি নিজেও তো একজন ডাক্তার। নাকি আপনারা তা মনে করেন না? মোনা আর কিছু বলল না, বিস্মিত চোখে জহিরের কঠিন মুখের দিকে তাকিয়ে রইল। জহির অস্বস্তির সঙ্গে বলল, আপা কিছু মনে করবেন না, উল্টাপাল্টা কিসব বলছি। আসলে আমার নিজের মাথা ঠিক নেই। বলবো আপনাকে সব, আজ রাতেই বলবো, শুনলে আপনি নিজেই বুঝবেন। জহির যা বলল তা শুনে মনে হতভম্ব হয়ে গেল। কাপা গলায় বলল, এসব তুমি কি বলছো? সত্যি বলছি আপা, একটা কথাও মিথ্যা না। বকুল সারা রাত ইচ্ছা করে জেগে থাকে। তার ধারণা ঘুমোলেই আমি ওর গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলবো। কদিন থেকে এরকম হচ্ছে? 3 মাসের বেশি। আগে জানাওনি কেন? ইচ্ছা করেনি আপা। তাছাড়া তাছাড়া কি? আমার ধারণা পুরো ব্যাপারটা তার সাজানো, আমাকে যন্ত্রণা দেবার একটা চেষ্টা। তোমাকে এবার শুধু শুধু যন্ত্রণা দিতে যাচ্ছে কেন? জানি না আপা, আপনি এসেছেন, এখন দেখুন কিছু করতে পারেন কিনা। ও আজ রাতে আমার সঙ্গে ঘুমুক। কি বলো জহির? নিশ্চয়ই আপা, আপনার বলার দরকার ছিল না, আমি নিজেই পাঠাতাম। মোনার শোবার জায়গা করা হয়েছে দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে। বিশাল ঘর, 3টি বড় বড় জানালায় খুব হাওয়া খেলে। ঘরের ঠিক মাঝখানে বিশাল পালঙ্ক, উঠতে কষ্ট হয়, একটু উঁচু। মোনা হাসতে হাসতে বলল, গড়িয়ে পড়লে তো মাথা ফিরে যাবে রে বকুল। বকুল এই কথায় অমুখের শাড়ির আঁচল গুজে খুব হাসতে লাগলো। কোনো মতে হাসে থামিয়ে বলল, তুমি যে হাসাতে পারো, হাসতে হাসতে পেট ব্যথা করছে আপা। মোনা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, বাবু কোথায় শুয়েছে? ওর দুলাভাইয়ের সঙ্গে। আরো ঘর ছিল, একা ঘুমোলে ভয় পায় যদি, সেজন্য ও বলল ওর সঙ্গে ঘুমোতে।
তোর শাশুড়ি? উনি কোথায়? আটপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে গেছেন। ভাটি অঞ্চল। ভাটি অঞ্চলে ওনাদের অনেক জমি আছে। দেখাশোনা করতে হয়। উনাদের জমি বলছিস কেন? বল আমাদের জমি। বকুল হাই তুলে বলল, ওই একই হলো। ঘুম পাচ্ছে নাকি রে? না, রাতে ঘুম হয় না তো। পান খাবে আপা? আমার শাশুড়ির কাছ থেকে আমি পান খাওয়া শিখেছি। আমার শাশুড়ির একটা পানের বাটা আছে। তাতে 18 রকমের মসলা রাখার জায়গা আছে। খুব পানবিলাসী মনে হচ্ছে। হুম, খুব পানবিলাসী। জয়পুরি মসলা ছাড়া তিনি পান খেতে পারেন না। জয়পুরি মসলাটা আবার কি? দাঁড়াও, নিয়ে আসছি। খেয়ে দেখো। আনতে হবে না। আমি পান খাই না। আয় আমরা শুয়ে শুয়ে গল্প করি। আমার পান খেতে ইচ্ছে করছে। যাবো আর আসবো। মুখ ভর্তি পান নিয়ে বকুল ঢুকল। পানের রস উপচে পড়ছে। মুখ হাসি হাসি। হাতে পানের বাটা। নাও আপা, খেয়ে দেখো। অল্প একটু জর্দা দিয়েছি। প্রথমবারের রস ফেলে দিও। তাহলে আর কিছু বুঝতে পারবে না। বকুল পালঙ্কে উঠে এলো। মোনা বলল, মশারি ফেলবি না? মশা নেই আপা, মশারি লাগবে না। একটু আগে একটা মশা আমার কানে কামড় দিয়েছে, এখনো ঝুলছে। তো একটা আছে, থাকুক না। ওদেরও তো খেয়ে বাঁচতে হবে, তাই না আপা? তা তো বটেই। বকুল পানের বাটা নিয়ে বসেছে। গভীর মনোযোগ দিয়ে পান সাজাচ্ছে। কথা বলছে নিজের মনে। মাত্র কয়েক ঘন্টা হয় তুমি এসেছ, তাই না আপা? অথচ এখন আমার মনে হচ্ছে তুমি যেন এই বাড়িতেই থাকো। তোমারও এরকম মনে হচ্ছে না? না, হচ্ছে না। অপরিচিত একটা ঘরে শুয়ে আছি বলেই তো মনে হচ্ছে। তুই মাঝরাতে পান সাজছিস কার জন্য? নিজের জন্যে। আর কার জন্যে? তুমি তো একটু পরেই ঘুমিয়ে পড়বে। আমাকে জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে কেন? ও তোমাকে কিছু বলেনি? বলেছে। তোর মুখ থেকে আরেকবার শুনতে চাই। আয়, আমার পাশে। বকুল সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। মোনা বাতি নিভিয়ে দিল। বাইরে চাঁদ নেই। ঘরের ভেতর অসম্ভব অন্ধকার। ঝিঝি ডাকছে। গ্রাম গ্রাম ভাব। বকুল, কি আপা? তোদের এই জায়গাটা এত অন্ধকার কেন? কাল থেকে ঘরে একটা হারিকেন টারিকেন কিছু রাখিস তো। এখন নিয়ে আসি? না, এখন আনতে হবে না। তোর ঘুম না হওয়ার গল্পটা শুনি। বকুল ফিস করে বলতে লাগলো। মাস তিনেক আগের কথা আপা। সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছি। দোতলায় একেবারে পশ্চিমে একটা ঘর আছে, ওই ঘরে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। শুনি কি দরজায় টুকটুক করে কে যেন টোকা দিচ্ছে। আমি খুবই অবাক। দরজা হাট করে খোলা। টোকা দেবে কে? আমি বললাম, কে ওখানে? কেউ কোনো শব্দ করল না। তখন শীতের সময়। সূর্য ডুবতেই অন্ধকার হয়ে যায়। খুব কুয়াশাও পড়ে। ঘরটা একদম অন্ধকার। আবার মনে হচ্ছে ঘরের ভেতরেও কেমন যেন কুয়াশা। আমার বুকের মধ্যে ধক করে উঠল। আমি আবার বললাম, কে? তখন খুব পরিষ্কার গলায় বাবা কথা বললেন। বললেন, বকুল, আমি। কেমন আছিস রে মানিক? আমি ভয়ে থরথর করে কাঁপছি। একটা কথাও বলতে পারছি না। বাবা তখন বললেন, তোকে খুব সাবধান করে দিতে এসেছি রে মা। চোরের ছেলেটা তোকে গলা টিপে মেরে ফেলবে। খুব সাবধানে থাকিস। খুব সাবধানে রে মা। খুব সাবধান মা। তারপর? তারপরের কথা আমার কিছু মনে নেই আপা। অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান হলে দেখি সবাই ভিড় করে আছে। আমার শাশুড়ি আমার মাথায় পানি ঢালছেন। ব্যাপারটা তাদের বলেছিলে? না, কিচ্ছু বলিনি। শুধু বলেছি রাতে ঘুমোলে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলবে। এই জন্যে ঘুমাই না। আর কিছু বলিসনি তো? না। খুব ভালো করেছিস। এই ঘরে আমার সঙ্গে শুয়েছিস। এখন তো আর ভয় নেই। এখন ঘুমো। না, ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। তুমি ঘুমাও। বলতে বলতে বকুল গভীর ঘুমে তলিয়ে গেল। জেগে রইল মোনা। সারা রাত এক পলকের জন্যেও ঘুম এলো না। বিশাল ঘরের বিশাল পালঙ্কে শুয়ে তার গা ছমছম করতে লাগলো।
মোনা দুদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিল, থাকলো 7 দিন। বকুলের শাশুড়ির জন্য অপেক্ষা করতে গিয়েই দেরি। কথা ছিল উনি আটপাড়া থেকে ফিরলে মোনা ঢাকায় রওনা হবে। উনি ফিরলেন না। এই 7 দিনে বকুল পুরোপুরি স্বাভাবিক। রাতে ঘুমোতে আসে মোনার সঙ্গে। খানিকক্ষণ গল্প করে গভীর নিদ্রায় তলিয়ে যায়। মোনা বলল, তোর অসুখ আমাকে ধরেছে। তুই ঘুমোচ্ছিস আর আমি জেগে আছি। বিশ্রী অবস্থা। বকুলের শরীর একটু ভালো হয়েছে। সবসময় দিশেহারার যে ভাব তার চোখে মুখে লেগে থাকতো তা নেই। জহিরের ধারণা এটা একটা সাময়িক ব্যাপার। মোনা চলে গেলেই বকুল আগের অবস্থায় ফিরে যাবে। এই সন্দেহ মোনার কাছেও অমূলক মনে হয় না। ঢাকায় রওনা হবার আগের দিন মোনা জহিরকে বলল, ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই জহির। আমার সঙ্গে কিছুদিন থাকো। আমি ভালো ভালো ডাক্তারদের সঙ্গে কথা বলবো। তুমি নিজেও চলো। জহির গম্ভীর হয়ে বলল, বাড়িঘর ছেড়ে আমার পক্ষে যাওয়া তো সম্ভব না আপা। মা নেই, এত বড় বাড়ি। নেত্রকোনা কোর্টে জমিজমা নিয়ে বেশ কয়েকটা মামলা চলছে। দুদিন পর পর হিয়ারিং হয়। প্লিজ তো, তুমি কিছুদিন কষ্ট করে থাকো। আমি বকুলকে নিয়ে যাই। আমার মনে হয় এত বড় বাড়িতে একা একা থেকে তার এই ঝামেলাটা হয়েছে। আপনার কাছে গেলেও তো সে একা একাই থাকবে। আপনি যাবেন চাকরিতে, বাবু স্কুলে। আমি মাসখানেকের ছুটি নেব। আমার ছুটি পাওনা আছে। বকুল কি যেতে চাচ্ছে আপনার সঙ্গে? না, সে কিছু বলেনি। আমিই বলছি। মা ফিরে আসুক, তারপর মার সঙ্গে কথা বলে দেখি। তবে মা রাজি হবেন না। রাজি হবেন না কেন? আপনি একা থাকেন, পুরুষ কেউ নেই। একটা কোনো ঝামেলা যদি হয়? মোনা আর কিছু বলেনি। বাবুকে রেখে ঢাকায় রওনা হয়েছে। সে ভেবেছিল বিদায়ের সময় বকুল খুব হইচই করবে। তেমন কিছু হলো না। বকুল শুকনো মুখে মোনার সুটকেস গুছিয়ে দিল। টিফিন বক্সে খাবার, পানির বোতল। মোনা বলল, যাবার আগে তোকে কয়েকটি কথা বলে যাই বকুল। খুব মন দিয়ে শোন। বকুল ক্লান্ত গলায় বলল, তোমাকে কিছু বলতে হবে না আপা। তুমি আমার কথা ভেবে মন খারাপ করো না। আমার যা হবার হবে। তোর কিছুই হবে না। ভালো থাকবি, সুখে থাকবি। সুখেই তো আছি আপা। খারাপ আছি নাকি? এত বড় বাড়িতে রানীর মতো থাকি। এতে লাখ লাখ টাকা আপা। আমার শাশুড়ির গয়না যা আছে, দেখলে তোমার মাথা ঘুরে যাবে। শাশুড়ি থাকলে তোমাকে দেখিয়ে দিতাম। সিন্ধুকের চাবি তার কাছে, কাজেই দেখতে পেলে না। গয়না দেখার আমার শখ নেই। বকুল, আমি কি বলছি মন দিয়ে শোন। বস আমার পাশে। বকুল বসল। মোনা তার পিঠে হাত রাখল। শান্ত স্বরে বলল, তুই যা দেখেছিলি তা স্বপ্ন ছাড়া কিছুই না। আমরা স্বপ্ন দেখি না? দেখি। ভয়াবহ দুঃস্বপ্ন দেখি। সেটা ছিল একটা দুঃস্বপ্ন। স্বপ্নটাই তোর কাছে সত্যি বলে মনে হয়েছে। বকুল কিছু বলল না। ছোট্ট নিঃশ্বাস ফেলল। মোনা মৃদু গলায় বলল, একটা স্বপ্নকে কেউ যদি দিনের পর দিন সত্যি বলে ভাবে, তাহলে সেটা তার কাছে সত্যি হয়ে যায়। তোর বেলা তাই হয়েছে। বুঝতে পারছিস? পারছি আপা। জহির ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে। তোর সমস্যা সে বুঝবে। যে সমস্যাটা তোর হয়েছে, তুই একা তার সমাধান করতে পারছিস না। কাজেই জহিরের সাহায্য তোকে নিতে হবে। দুজন মিলে সমস্যার সমাধান করবি। আচ্ছা, করব। মনে থাকবে তো? থাকবে। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। লক্ষ্মী মেয়ে হয়েই তো থাকি। বকুল মোনাকে ট্রেনে তুলে দেবার জন্য স্টেশনে গেল না। কাউকে চলে যেতে দেখতে তার খুব খারাপ লাগে। এমনকি মোনা যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখনও সে সামনে পড়ল না। একা একা পুকুর পাড়ে বসে রইল। রাতে খুব সহজ ভঙ্গিতে জহিরের সঙ্গে ঘুমোতে এলো। খাটে এসে বসল। মুখ ভর্তি পান। জহির মামলার দলিলপত্র দেখছিল। সে ফাইল বেঁধে ফেলল। কাল একটা হিয়ারিং আছে, কিন্তু এখন আর সেসব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছা করছে না। সে সহজ গলায় বলল, একটা পান খাওয়া তো বকুল। জর্দা দিও না। বকুল পান সাজাতে বসল। আপা চলে যাওয়াতে খুব মন খারাপ? হুম। আরো কিছুদিন রেখে দিতে পারলে ভালো হতো। অফিস আছে। আমি আর জোর করলাম না। তাছাড়া এখানে তার ভালোও লাগছিল না। বড় শহরে বেশি দিন থাকলে এরকম হয়।
অন্য কোথাও থাকতে ভালো লাগে না। এটাকে বলে কন্ডিশনিং। বকুল হাই তুলল। জহির বলল, ঘুম পাচ্ছে নাকি? হুম, পাচ্ছে। খুবই ভালো কথা। শুয়ে ঘুমিয়ে পড়ো। তার আগে একটা কাজ করো। একটা ওষুধ খেয়ে নাও। কি ওষুধ? মাইল্ড একটা ঘুমের ওষুধ। বকুল বিনা বাক্য ব্যয়ে ওষুধ খেয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। জহির বলল, মা এলে তোমাকে ঢাকায় নিয়ে যাব। দুজনে বেশ কিছুদিন কাটিয়ে আসব। আমি নিজেও হাঁপিয়ে উঠেছি। মামলা, মোকদ্দমা, জমিজমা এসব আর ভালো লাগে না। কুৎসিত ব্যাপার। বকুল জবাব দিল না। ঘুমিয়ে পড়েছ নাকি? বকুল সাড়া দিল না। জহির অবাক হয়ে লক্ষ্য করল বকুল সত্যি সত্যি ঘুমোচ্ছে। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। ঠোঁট কাঁপছে। কারো ঘুমের লক্ষণ। জহির বাতি নিভিয়ে কাগজপত্র নিয়ে পাশের ঘরে চলে গেল। কাগজপত্রগুলি ভালো রকম দেখে রাখা উচিত। ডাক নম্বরে কি সব ওলটপালট নাকি আছে। কিছুই তার মাথায় ঢুকছে না। অনুকূল মুহুরীকে আসতে বলেছিল। সে আসেনি। লোক পাঠিয়ে আর একবার ডাকাবে, না সে নিজেই যাবে? রাত খুব হয়নি। 10:35। যাওয়াই উচিত। ডাক নম্বর, পর্চা ফোরচা কিছুই মাথায় ঢুকছে না। বকুল ঘুমাচ্ছে, ঘুমাক। এটাও একটা শুভ লক্ষণ। জহির বাড়ি ছেড়ে বেরোবার প্রায় সঙ্গে সঙ্গে বকুল উঠে বসল। ঘর অন্ধকার। বারান্দায় 40 পাওয়ারের একটা বাতি জ্বলছে। তার খানিকটা আলো পর্দার ফাঁকে ঘরে এসেছে। দরজা ভেজানো। খুট করে দরজার ওপাশে শব্দ হলো। বকুল ভয় পাওয়া গলায় বলল, কে? কেউ উত্তর দিল না, কিন্তু মনে হচ্ছে কে যেন খুব সাবধানে দরজা খোলার চেষ্টা করছে। ক্যাচ ক্যাচ করে একটু শব্দ হচ্ছে, আবার থেমে যাচ্ছে। বকুল বলল, কে? কে? দরজার ওপাশ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ হলো। সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা ঘরে ঢুকলে ভক করে খানিকটা সিগারেটের গন্ধ নাকে লাগে। অবিকল সেরকম। নিঃশ্বাস ফেলার শব্দ বকুলের চেনা। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে? কে ওখানে? খুব নিচু স্বরে জবাব এলো, প্রায় অস্পষ্ট, কিন্তু বকুলের শুনতে কোনো ভুল হলো না। কেমন আছিস রে মা? ভালো আছি বাবা। তুই এমন রোগা হয়ে গেছিস কেন? আমার ঘুম হয় না, জেগে থাকি। সেটাই তো ভালো। ঘুমোলেই সর্বনাশ হবে রে মা। গলা চেপে ধরবে। বলেছিলাম না? তারপরেও ঘুমিয়ে পড়লি। তুই এত বোকা কেন? তুমি চলে যাও বাবা, আমার ভয় লাগছে। আমাকে ভয় কিসের রে বোকা মেয়ে? যাকে ভয় পাওয়ার তাকে ভয় পাবি। দরজায় আবার ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। দরজা খুলেও যাচ্ছে। ওই তো, দেখা যাচ্ছে পর্দার ওপাশে চাদর গায়ে রোগা একজন মানুষ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটা হাত রেখেছে পর্দায়, যেন এক্ষুনি পর্দা ঠেলে সে ভিতরে ঢুকবে। বকুল কাতর গলায় বলল, আমার বড় ভয় লাগছে বাবা। তোমার পায়ে পড়ি, ভেতরে এসো না। বড় ভয় লাগে। জহির রাত 12টার দিকে ঘরে ফিরে দেখে বকুলের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। সে হাত পা ছুটছে। পুরোপুরি হিস্টেরিয়ার লক্ষণ। ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়াতে হলো। সারা রাত তার পাশে জহির এবং বাবু বসে রইল। জহির কয়েকবারই বলল, তুমি ঘুমিয়ে পড়ো বাবু, আমি তো জেগেই আছি। বাবু নড়ল না। সে খুব ভয় পেয়েছে। মাঝে মাঝে অল্প অল্প কাঁপছে। জহির বলল, বকুলকে কিছুদিনের জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়াই ভালো। কি বলো বাবু? বাবু তারও জবাব দিল না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে।